আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার জন্য। আজকের যে চাষির পর্ব বলছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা রাজ্য ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রিয় দিদি নেত্রী মাননীয় অগ্নিমিত্র মহোদয়, সঙ্গে আছেন আমাদের এই জেলার অভিভাবক জেলা সভাপতি মাননীয় অভিজিতা মহাশয়, সঙ্গে আছেন আমাদের এই জেলার চিফ স্পোর্টস পার্সন মাঝি কল্যাণ মাঝিদা দিদি প্লিজ। নমস্কার। আজকে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা অফিসে সমস্ত সংবাদ মাধ্যমের ভাইরা বোনেরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় এই জেলার সভাপতি অভিজিৎ মহাশয়, রয়েছেন আমাদের চিফ স্পোর্টস পার্সন এই জেলার কল্যাণদা, এবং রয়েছেন আমাদের মিডিয়া সেলের কনভিনার ভাই কৌশিক। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের ডাকা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সরকার 15 বছর ধরে যে উন্নয়নের পাঁচালী টোটোতে করে শুনিয়ে শুনিয়ে মানুষকে আবার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই পাঁচালী যে সম্পূর্ণ মিথ্যা, এবং 15 বছর ধরে মমতা ব্যানার্জি আপনি যেভাবে বাংলার মানুষকে প্রতারণা করেছেন, বলতে গেলে ঠকিয়েছেন, আজকে সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে ঢাকা, সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে দুর্গাপুর পূর্ব, আর সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে বর্ধমান দক্ষিণ। আজকে আমরা চার্জশিট এনেছি এই 3টি বিধানসভার তৃণমূলের বিধায়ক, আপনাদের লোকসভার তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের নেতৃত্ব, যারা পুলিশ, যারা প্রশাসন, এই সরকারের আন্ডারে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আজকে এই 3টি বিধানসভার মানুষ তারা যেভাবে প্রতারিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, কোন রকম কোনো উন্নয়নমূলক সুবিধা তারা পায়নি, আজকে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই শুরু করছি বর্ধমান দক্ষিণ দিয়ে, যেখানে আমি বসে আছি। সেই বর্ধমান দক্ষিণে ঐতিহ্যমণ্ডিত বংশগোপাল টাউন হলের নির্মাণ এখনো অব্দি হয়নি। সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, রেনোভেশনে দুর্নীতি হয়েছে, কেন্দ্র অনুমোদিত উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। এটা তো নতুন কিছু নয়। তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে টাকা নয়ছয়, তৃণমূল মানে মানুষের প্রতারণা, তৃণমূল মানে চোর এবং ডাকাত, এটা তো আলাদা করে বলার কিছু নেই। সুতরাং এই বংশগোপাল টাউন হলে রেনোভেশন কাজেও সেখানেও কিন্তু দুর্নীতি করেছে এই তৃণমূল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন তৃণমূলপন্থী উপাচার্য নিমাই চন্দ্র সাহা জড়িত বিশ্ববিদ্যালয়ের তহবিল তছরূপ কাণ্ডের কথা আপনারা সবাই জানেন, এবং আলাদা করে তো বলার কিছু নেই। আজকে প্রত্যেকটি সংবাদ মাধ্যমে আমাদের মন ভেঙে গেছে যে আজকে মহিলারা যারা MA, MSc, BA, BSc, PhD, তারা আজকে ওই লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নেবার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। আজকে এই সরকার যে শিক্ষার স্ট্যান্ডার্ড এবং যুবক যুবতী আমাদের যুব সমাজের কোমর ভেঙে দিয়েছে, এটা আলাদা করে কিছু বলার নেই। এবং আজকে এবং গতকাল থেকে যে ক্যাম্প শুরু হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেআইনিভাবে পুকুর ভরাট করে চলেছে, অবৈধ নির্মাণ, জড়িয়েছে বিধায়ক খোকন দাস এবং পৌর প্রধান পরেশচন্দ্র
ও বিধায়ক পুত্রের নাম, এটাও তো নতুন কিছু। তৃণমূল মানেই তো পুকুর ভরা, তৃণমূল মানেই তো আনন্দপুরে আজকে দেখা গেল 30টা ভাইয়ের প্রাণ চলে গেল, বডি পাওয়া যায়নি। আনন্দপুরের বাউমোহর কারখানাতে কয়েকটা হাড্ডি পাওয়া গেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত ব্যস্ত, তিনি যাবার সময় পাননি। 5 দিন কলকাতায় ছিলেন, 5 দিনও যাবার সময় পাননি। মেয়র সাহেবকে পাঠিয়েছিলেন যারা ফিরাদ হাকিম, সেখানে গিয়ে বললেন আমার আমলে হয়নি, এটা বাম আমলে হয়েছে। কিন্তু ফিরাদ হাকিম 15টা বছর চলে গেছে, ওখানে যে জলাজমি বুঝিয়ে আপনার ওখানকার তৃণমূল নেতৃত্ব যে রমরমা ব্যবসা চালাচ্ছে, বিভিন্ন এই গাঁওর মতো কোম্পানিদের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, গোডাউন তৈরি হয়েছে, যার কোনো ফায়ার লাইসেন্স ছিল না। ফায়ার লাইসেন্স ছিল না বলে ট্রেড লাইসেন্স কি করে পেল, সেটাও একটা প্রশ্ন। তাই এখানে বিধায়ক ভুবন দাস এবং আপনার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার এবং আপনার পুত্র, তারা যে পুকুর ভরাট করবে সেটার অবাক হবার কি আছে। শহরের মধ্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সারা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্টেট অফিসের বাস, মানুষের যাওয়া আসার জন্য যে ট্রান্সপোর্ট, আজকে আমার আসানসোল জেলা বলুন, আজকে বর্ধমান বলুন, একই অবস্থা। ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসা বাণিজ্য, বর্ধমানের ব্যবসাদারদের পীঠস্থান বিসি রোড আজ প্রাণহীন। বাসগুলোকে বন্ধ করে দিয়ে শুধু টোটো ঢোকানো হয়েছে, বলা হয়েছিল বাসে নাকি জ্যাম হচ্ছে, আর টোটোতে ট্রাফিক হচ্ছে। আজকে এই অবস্থা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে। কেন্দ্র অনুমোদিত অমৃত প্রকল্পে কাজ আজ 6 বছরও অসম্পূর্ণ, জুটছে পানের অযোগ্য কাটা গোলা জল। কেন মমতা ব্যানার্জি, আপনাকে তো কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, কথায় কথায় বলেন হিসেব দেব না, 100 দিনের কাজের টাকার হিসেব দেব না, আবাসের বাড়ির হিসেব দেব না, বাড়ি বাড়িতে জল পৌঁছবে, হর ঘর জল হর ঘর নল, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। এক অবস্থা আসানসোল, এক অবস্থা সারা পশ্চিমবঙ্গে। টাকাগুলো শুধু 9-6 করে চুরি করা হয়েছে। চুরি করলে হিসেব দেবেন কি করে মমতা ব্যানার্জি? চুরি করলে কি হিসেব দেওয়া যায়? 15টা বছর ধরে রাজনীতি আপনি করতে পারতেন, কিন্তু আপনি কেন্দ্রের বঞ্চনা বলে বাংলার মানুষকে যেভাবে প্রতারণা করেছে, বাংলার মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমান শহর সংযুক্তকারী নতুন শিল্প সেতু আজও হয়নি বাস্তবায়ন। হ্যাঁ, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য তো এই সরকার নয়। এই সরকার মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আমাকে ভোট কিনতে হবে। ভোট যদি আমি ভাতা নিয়ে কিনি, 1000 টাকা ছিল, 1500 টাকার লক্ষ্মীর ভাতা, তাতে সংসার চলুক, 30 দিনে 1 মাসে না চলুক, তার বাড়ির স্বামী, তার ছেলে, তার মেয়ে যোগ্য হলেও তাকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। আমাকে শুধু ভোট কিনতে হবে। তাই কোথাও কোনো ব্রিজ হয়নি, কোথাও কোনো রাস্তা বলুন, ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ইউনিভার্সিটি বলুন, হয়নি। 1500 টাকা দিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে, যাকে চাকরি দিতে পারেননি, যুবসাথী দিচ্ছেন আজকে 18 থেকে 40 বছর বয়সে, আর মহিলাদের সশক্তিকরণ করছেন, তার নামে তাদেরকে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। রাস্তায় বসানো হচ্ছে অত্যন্ত নিম্নমানের পেভার ব্লক, নেই নির্দিষ্ট পার্কিং, বাড়ছে যানজট, চেরবার জনসাধারণ। সত্যি জনসাধারণের জন্য কষ্ট হয়। প্রতিবারই তারা ভাবে যে বোধহয় এই সরকার আমাদের জন্য কাজ করবে। ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী, 2011 সালে আপনার উপর ভরসা রেখেছিলেন। এই বাংলার
সমাজ, বাংলার মানুষ। কিন্তু আপনি যেভাবে প্রতারণা করবেন, এইভাবে দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হবে আপনার সরকার, আপনার তৃণমূল দল, এটা মানুষ কিন্তু ভাবতে পারে। এবং তারপর থেকে তো আমরা বুঝতেই পারছি 2016, 2019, 2021, 2024 কিভাবে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, ডেড ভোটারের সাহায্যে আপনি আপনার গুন্ডা বাহিনীর দ্বারা ভোট জিতে এসেছে। তো আপনার মানুষ বুঝেছে এখান থেকেও প্রচুর অবৈধ ভোটারের নাম কাটা গেছে। তাই এবারে বোঝা যাবে যে কত ধানে কত চাল। কিভাবে আপনি বলেন না 90% কাজ হয়ে গেছিল, আপনি আসার পরপরই করেছিলেন। এবার বাংলার মানুষ আপনি যে কাজ করেছেন বা যে অপশাসন করেছেন তার জবাব 2026 এপ্রিল মাসে দেবে। তাই প্রতিটা বিষয়, বর্ধমান শহরে না পার্কিং, যেখানে পেভার ব্লক বসানো হচ্ছে, মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যাবে, সেখানেও দুর্নীতি। আর জায়গায় জায়গায় দেখা যাচ্ছে রাস্তা করেছে কেকের মতো, কেক এরকম করে আপনি তুলবেন, রাস্তাটা উঠে বেরিয়ে চলে আসছে। আজকে একটি রাস্তার কথা বলা হচ্ছিল, পেভার ব্লক, যেখানে যাদবপুরের ইঞ্জিনিয়াররাও এসে সেই অডিটে তাদের রিপোর্ট দিয়ে গেছে যে কতটা নিম্নমানের বানানো হয়েছে। দামোদর নদ থেকে অবৈধভাবে চোরাবালি তোলা ও পাচারে অভিযুক্ত তৃণমূল বিধায়ক খোকন দাস এবং যুব নেতা রাসবিহারী হালদার। খোকন বাবু, আপনি কি আর করবেন? আপনার দলই যদি আজকে বালি বলুন, কয়লা বলুন, বোল্ডার বলুন, গাছ বলুন, জমি বলুন, ওষুধ বলুন, মহিলাদের ইজ্জত আপনারা ছাড়েন না, চুরি করতে আপনারা জানেন না, তৃণমূল মানেই চুরি। সুতরাং আপনি এবং আপনার যুব নেতা রাসবিহারী হালদার যেভাবে দামোদর নদকে শেষ করে দিয়েছিলেন, আপনি আলাদা বলে কিছু নয়, খারাপ লাগার কিছু নেই খোকন বাবু। আমাদের ওদিকেও প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল মানেই চুরি করে। আজকে যে কোনো নদী আছে সেই নদীগুলোকে চুরি করে করে, মাটি শেষ করে করে, ওই ড্রেজার যে হয় না, জেসিবি বলে, ওটাকে কি, একটা পেপলাম বলে, ওই পেপলাম মতো মাঝখানেই নামিয়ে দেয় এবং সেখানে নদীর মাঝখানে নামিয়ে সেই ওই যন্ত্রটা দিয়ে তারা ডাইরেক্ট চুরি করছে। ডাইরেক্ট 16 চাকা 12 চাকা ডাম্পার নিয়ে যাচ্ছেন। এবং কদিন আগেই তো দেখলেন আমাদের বীর পুরুষ কিরণ, যে রাস্তা দিয়ে ওই চোরা বালি এবং কয়লার গাড়ি যেত, সেখানে প্রায় 18টা থানা পড়ে। আচ্ছা বলুন তো, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ জানতো না দিনে রাতে বোল্ডার চলছে, কয়লা চুরি হচ্ছে, বোল্ডার চুরি হচ্ছে? কিন্তু মানুষের সম্পত্তি, আমাদের পাবলিকের সম্পত্তি, রাজস্বের ক্ষতি হচ্ছে। আপনি প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন যে গ্রাম দিয়ে সরু রাস্তা দিয়ে কিন্তু বোল্ডার যাওয়া যাবে না, কিন্তু পিছন দিকে আপনি বলেন যেমন চলছে চলুক, যেরকম আপনারা পাঠিয়ে দিচ্ছেন প্রণামী কালীঘাটে, এমআরসিনে, সেভাবেই পাঠাবেন। এবং ইডি এসে এই দুজন আপনাদের বীর পুরুষ তাকে ধরা হলো। সুতরাং খোকন বাবু, আপনি কিছু আলাদা রকম কাজ করেননি, আপনি চুরি করছেন, দামোদরকে শেষ করছেন, যেটা দল, আপনার দল, চোরের দল যেরকম শিখিয়েছে আপনি সেরকমই করছেন। টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের পরেও তোলা, লাইসেন্সের নামে টোটো রং করার নিদান, তৃণমূলের টুকলাকি চাপে কুপকাত টোটো চালকেরা। আমি তো অবাক হয়েছিলাম শুনে। এখানে আপনাদের বিধায়ক সম্মানীয় খোকন বাবু, তিনি নাকি একটি রঙের কারখানা খুলেছিলেন এবং সেখানে বলা হচ্ছে সমস্ত টোটো চালকদের, আপনারা জানেন যে 1700 টাকার মতো একটি রেজিস্ট্রেশন ফি আজকে এই তৃণমূল সরকার লাগু করেছে। কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের যে অত্যাচার, সেখান থেকে এই গরিব ছেলেগুলো, মেয়েগুলো যারা টোটো চালাচ্ছে সংসার চালানোর জন্য, কারণ আপনি তো ডবল ডবল চাকরি দিতে পারেননি মুখ্যমন্ত্রী। আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে,
আপনি ডবল ডবল চাকরি দিতে পারেননি। সংসার চালানোর জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে না চায়, বাবা মাকে ছেড়ে, স্ত্রী পুত্রকে ছেড়ে তারা টোটো কিনেছে, এবং টোটো কেনার পরেও 1700 টাকার রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরেও আপনার মতো বিধায়ক প্রবল বাবু, আপনাদের কি ব্রেন, কি বুদ্ধি আপনাদের! বলা হয়েছে যে নীল সাদা বা সবুজ সাদা রং কিন্তু করতে হবে। আমি কোম্পানি থেকে নতুন টাটা, নতুন টোটো লোন দিয়ে কিনে আনলাম, কিন্তু আমার তৃণমূলের নেতার হাতবার গাড়ি হয়ে যাচ্ছে। আপনাকে রং করতে হবে, এবং সেই রংটা অন্য জায়গা থেকে করলে চলবে না, স্পেসিফিক জায়গা বলতে হবে, সেখান থেকে কিন্তু রং করতে হবে অনেক বেশি দাম দিয়ে। এটা অত্যাচার বলবো না কি বলবো, খোকনদাস সব একটু বলে দেবেন। বিধায়কের মদতে তৃণমূলের গুন্ডা বাহিনী বর্ধমান স্টেশন সহ শহর জুড়ে গরিব টোটো চালকদের কাছ থেকে করছে দেদার তোলা। তোলাটা তো, এটা তো ওদের হক। তোলা, সিন্ডিকেট। আজকে সেই যে টাকাকে পাঠিয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো, রতন টাটা বলেছিলেন শেষে মমতা ব্যানার্জি বন্দুক দেখিয়ে দিলেন। গুডেন অ্যান্ড ব্যাডেন। গুডেনের কাছে চলে গেলেন তখনকার মুখ্যমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদীজি, আর ব্যাডেন আমাদের মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়ে দিয়ে বাংলার মানুষকে এবং সিঙ্গুরের কৃষকদের মিথ্যে কথা বললেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বললেন, চাষ হবে, দীর্ঘসদী চাষ হবে, ডবল ডবল চাকরি হবে, সরকার বহু ইন্ডাস্ট্রি নিয়ে আসবে, কেউ এলো না। সুতরাং আজকে যে ছেলেমেয়েরা যারা গরিব টোটো চালক, শুধু টোটো চালক করবে, কারোর কোনো চাকরি নেই, আজকে এই যুব সমিতির 1500 টাকা দিয়ে আবার সেই 2013 সালে যেরকম 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিলেন ভাতা নেওয়ার হয়ে নাম করে, এবারও আবার সেই ফর্ম ফিল আপ হচ্ছে, আর তার তো কোনো প্রমাণ নেই। এই যে কাকে টাকা দেওয়া হচ্ছে, কাকে দিলেন 1500 টাকা, তার কোনো রসিদ নেই। কিন্তু আরে যদি এতটাই দেওয়ার ছিল তাহলে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন, রসিদটা তো থাকতো। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে কি করে চুরিটা হবে? আজকে আপনি এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলে এসেছিলেন বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে 2 কোটি চাকরি হয়েছে। 2 কোটি যদি চাকরি হয় তাহলে এত যুবসাথী, এত বেকার, কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই তো, সেটাও তো উঠে গেছে। কোনো সংখ্যা নেই যে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে কত বেকার। সুতরাং আজকে এই তোলাবাজি করা সিন্ডিকেট চালান, আপনার বাড়িতে একটা পেরেক পুঁতবেন, সেটাও আপনাকে পাড়ার তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করতে হবে। পেরেক কিন্তু পোতা যাবে না, রং কিন্তু করতে পারবেন না। তৃণমূলের সিন্ডিকেটে যারা চালাচ্ছে সে বাজে রং দিক, বাজে র মেটেরিয়াল দিক, কিন্তু আপনাকে তৃণমূল সরকার, সিন্ডিকেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। সুতরাং তাদের সিন্ডিকেট থেকেই আপনাকে বাড়ির যে কোনো কাজ বা যে কোনো কাজ, বাড়ির শুধু নয়, আপনাকে তৃণমূলের সিন্ডিকেট থেকেই করতে হবে। সুতরাং তোলাবাজি, সিন্ডিকেট, এটা তো আলাদা কিছু না। তৃণমূল আর সিন্ডিকেট এখন মিলেমিশে একাকার। বর্ধমান বিশ্ববিদ্যালয় বেআইনি ভাবে হয়েছে নিয়োগ, বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলর শ্যামাপ্রভ ব্যানার্জি অভিযুক্ত। তো এখানে খোকন বাবু আপনি আর কি করবেন? আপনার সরকার যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি করেছে, যেখানে প্রতিটা এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিটা সেক্টরে আজকে দুর্নীতি হয়েছে, সেখানে আলাদা করে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানে আপনার ঘনিষ্ঠ কাউন্সিলর শ্যামাপ্রভ বাবু তিনি যে অভিযুক্ত হবেন, এটা তো আলাদা করে কিছু বলার নেই। তৃণমূল নেতাদের হস্তক্ষেপে বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট ও অন্যান্য ধর্মীয় ট্রাস্টগুলির পরিচালনায় হচ্ছে ব্যাপক
সেই তৃণমূলে প্রতিটা বিষয়ে তারা নিজেদের লোককে ঢুকিয়ে সেখানে তারা দুর্নীতি করেছে এই 15টা বছর। মন্দিরের ট্রাস্টে তো আপনার ঢোকার দরকার নেই, সেখানে তো তৃণমূলে ঢোকার দরকার নেই। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে তো রাজনীতি হতে পারে না, কিন্তু সেখানেও রাজনীতি। সেখানেও আজকে সর্বমঙ্গলা মন্দির, যে সারা ভারতবর্ষ থেকে কেউ বর্ধমানে এলে প্রথমে সেখানে পুজো দেয়, সেইখানেও কিন্তু নিজের লোককে ঢুকিয়ে, ডেভেলপমেন্টের জন্য নয়, খোকনবাবু ঢুকিয়েছেন যাতে নিজের লোক থাকলে দুর্নীতি করাটা উপর থেকে হাইকমান্ড থেকে যে ইনস্ট্রাকশন গুলো দেবে, এইভাবে অ্যাকাউন্টগুলোকে এদিক ওদিক করো, এইভাবে ধামাচাপা দাও, এইভাবে ফান্ডটাকে সরাও, এটা তো হবে না নিজের লোক না থাকে। তাই সেখানেও তারা তাই করেছে। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বিস্ফোরণ, জঙ্গি যোগ, দিনে দুপুরে ডাক্তার খুনের মতো ঘটনায় আতঙ্কিত বর্ধমানবাসী। অবাক হয়ে গেলাম, আপনাদের এখানে 3rd ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি রাজা ভৌমিক নামে একজন ডাক্তার বাবু রাস্তার পাশে তার চেম্বার, আপনাদের এসপি অফিসের নাকের ডগায় তার চেম্বার, তাকে তার চেম্বারে ঢুকিয়ে মাথায় কুপিয়ে কুপিয়ে তাকে মারা হলো। আর খোকনবাবু, আপনাদের পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু করতে পারলো না। অবশ্য সিসিটিভি ক্যামেরা থাকে না, সিসিটিভি ক্যামেরা না থাকলে কি করবে বলুন? সিসিটিভি ক্যামেরা থাকলে তাহলে হয়তো ধরা যেতে পারতো। আমাদের ওদিকেও তো আমাদের মীরা হোটেল আছে, সন্ধ্যে 6টার সময় ভগৎ সিং স্ট্যাচুর সামনে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির পাশে মীরা হোটেলের মালিককে গুলি করে দিয়ে চলে গেল। 3-4 জন দুষ্কৃতী এলো, 6টার সময় জমজমাট, ভগৎ সিং মোটরসাইকেলে করে বেরিয়ে চলে গেল। আজ প্রায় 1 বছরের ওপর হতে গেল, কিন্তু সে তার মীমাংসা হলো না। এখানেও এসপি অফিসের সামনে পুলিশরা কি করবে? এখন তো পুলিশের কাজ দেখুন, আপনারা যদি ভাবেন যে চোর ডাকাত গুন্ডা ধরা, এখন কিন্তু কাজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশ, এখন তৃণমূলের ক্যাডার। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঠমান্ডুগুলো ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, সিন্ডিকেটটা ঠিক মতো চলছে কিনা, এই খোকন বাবুর সাথে অন্য যার গোষ্ঠী কন্দল আছে সেটাকে মিটমাট করা, কে খুন হলো, কার বাড়িতে ডাকাতি হলো, কে মহিলাকে গণধর্ষণ করলো, এগুলো দেখার তো পুলিশের কর্তব্য নয়, এটা আপনাদের বুঝতে হবে। এবার আসি দুর্গাপুর পূর্ব। দুর্গাপুর পূর্বের চার্জশিট নিয়ে আসি। সেখানকার আমাদের সম্মানীয় পঞ্চায়েত মন্ত্রী এবং বিধায়ক প্রদীপ মজুমদার বাবু আছেন। দুর্গাপুরে ধর্ষণ ঘটনা আদতে নারী সুরক্ষার রাজ্য সরকারের ব্যর্থতার অন্যতম উদাহরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক নেতাদের বিরুদ্ধে উঠেছে নির্যাতিতাকেই দোষারোপের অভিযোগ। এটা তো অবাক হবার কিছু নেই। আমরা সেই প্রথম দিন থেকে দেখে আসছি, মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন বিরোধী নেত্রী ছিলেন, ফেলিনি বসাককে নিয়ে দৌড়ে দৌড়ে রাইটার্স বিল্ডিং এ তার জন্য আন্দোলন করতে গিয়েছিলেন, জ্যোতিবাবু ছিলেন তখন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তো জিনিসগুলো বদলে যায় না। দুর্গাপুরে যখন 19 মেয়েটি মেডিকেল পড়তে এলো, তাকে যখন ধর্ষণ করা হলো, তখন আমাদের মুখ্যমন্ত্রী বললেন রাত্রিবেলায় কিন্তু মেয়েদের বেরোনো উচিত নয়। ঠিকই তো বলেছেন মুখ্যমন্ত্রী। আজকে তালিবানি শাসন, মৌলবাদী যে চিন্তাধারা, সন্ধ্যেবেলায় মহিলারা বেরোবে কেন? ঠিকই তো বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। এটা তো আমাদের দোষ। আজকে 14 বছরের একটি ছোট্ট মেয়ে হাসখালি, তাকে গণধর্ষণ করলো তৃণমূলের নেতার ছেলে। করতেই পারে গণধর্ষণ, তার জন্মদিন বলে কথা, ভর্তি করছিল, কয়েকজন বন্ধু মিলে গণধর্ষণ করলো, তাকে খুন করা হলো, এমনকি তাকে বাবা মাকে বাধ্য করা হলো যাতে
হাসপাতালে অব্দি না নিয়ে যাওয়া হয়। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ কেউ আবার বলেন উনি মা সারদা, তিনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তার পেটে তো বাচ্চা ছিল, তার বোধহয় প্রেগনেন্ট ছিল। সুতরাং আজকে দুর্গাপুরের যে মেয়েটিকে গণধর্ষণ করা হলো, কি আর্যিকরের ডাক্তারবাবু, কি যেখানে যেখানে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে সেখানে আমাদের দোষ, মুখ্যমন্ত্রীর, পুলিশের দোষ, প্রশাসনের দোষ ধরলে হবে না। এটা আমাদের চরিত্রের দোষ। আমরা যে জামা কাপড় পরি, আমরা চুলটা বড় রাখি কি ছোট রাখি, কি লিপস্টিক পরি, কি রাত্রে আমরা খাবার কিনতে যাই। আমি হতে পারি আমি উড়িষ্যা থেকে এসেছি, খাবার কিনতে কে বলেছে তোমাকে রাত্রিবেলায় খাবার কিনতে যাওয়ার? এখানে তালিবানি শাসন চলছে। এখানে আইকিউ সিটি হাসপাতালের সামনে, হাসপাতাল যদিও বা বারবার বলেছিল লাইট দেবার কথা, কিন্তু প্রদীপ বাবু আপনার পুলিশ এবং প্রশাসন লাইট দেয়নি। গুনগুনে অন্ধকার, সেখানে মেয়েটি গিয়েছিল খাবার কিনতে, তাকে গণধর্ষণ করা হলো। গতকাল একটি মেডিকেল স্টুডেন্ট, তাকে দরজা খুলে দেখা যায় যে সুইসাইড করেছে। কি করে হয়? এটা আইকিউ সিটি হাসপাতালের কি দায়িত্ব নয়? কেন একটি ছেলে তার হোলিস্টিক ডেভেলপমেন্ট দেখা, তার মানসিক কি চলছে, সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন মেয়েটিকে যখন খাবার কিনতে গেল কেন তাকে গণধর্ষণ করা হলো, তার সিকিউরিটি কোথায়? যেহেতু আইকিউ সিটির গেটের বাইরে হয়েছে এই ধরনের মেডিকেল কলেজ, আপনারা কি আপনাদের রেসপন্সিবিলিটি থেকে হাত ধুয়ে নিতে পারেন? আপনারা কি বলতে পারেন যে ছেলেটি সুইসাইড করেছে, এখানে আমরা তো আমাদের বিষয় নয়, আমরা কি করবো, সে কিসের মাধ্যমে দিয়ে যায়? নো, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো মহিলাদের কোনো সম্মান নেই, আমাদের মহিলাদের কোনো সুরক্ষাও নেই। কি আছে? সম্মান না থাকুক, সুরক্ষা না থাকুক, লাইনে দাঁড়িয়ে 1500 টাকা তো পাচ্ছেন, তাতে আপনার হাজবেন্ড বলুন, আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তান যারা যোগ্য হয়েও আজকে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে কি কাজ করতে হয়, তাতে কি আছে? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এটা কিন্তু ভাববার সময় হয়ে গেছে। আজকে 2017 সাল থেকে দুর্গাপুর নগর নিগমে কোন নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী একটি দুর্নীতির আঁতাতের কথা তুলে ধরলে পৌরসভায় গভীর দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। রাজ্য সরকার অপসারিত করে দুর্গাপুর পৌর কর্পোরেশনের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং সদস্য রাকিব তেওয়ারি ও দীপঙ্কর লাহা সহ একাধিক গুরুত্বপূর্ণ সদস্যকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, উনি কিন্তু দুর্নীতি একদম পছন্দ করেন না। যখনই দেখেছেন দুর্গাপুরের এখানে দুর্নীতির আঘাত, উনি কিন্তু এনাদের সরিয়ে দিয়েছেন। কিন্তু যখন প্রতীক জৈন, ওনার আইপ্যাকের কর্ণধার, যখন ইডির মামলায় 20 কোটি টাকা, কয়লার টাকাতে গোয়ার ইলেকশন হয়েছে বলে আমরা শুনি, সেখানে যখন ইডি পৌঁছবে, কয়লার মামলা, এটা কিন্তু আইপ্যাকের মামলা নয়, এটা কিন্তু কয়লার মামলা। আজকে অরূপ মাঝি মানে লালার সময় থেকে চলে আসছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী গন্ধে গন্ধে সকাল সকাল দৌড়ে চলে যান কিনা তার পার্টির ডকুমেন্টস নাকি ইডি নিতে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষকে কি আপনার এত বোকা মনে হয়? আপনি দৌড়ে দৌড়ে চলে গেলেন প্রতীক জৈনের অফিসে, তার বাড়িতে সবুজ ফাইলটা নিয়ে, সিডি নিয়ে, ফোন নিয়ে চুরি করে পালিয়ে গেলেন। আপনাকে সবাই এখন চোর বলছে, ডাকাত বলছে, খারাপ লাগছে আমাকে শুনতে। আপনার আনন্দপুরে বাউ মোমোর কারখানার 30 জন মারা গেল, তাদের খোঁজ নেবার কিন্তু, বা তাদের কাছে গিয়ে পরিবারের সাথে কথা বলা বা একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কিন্তু সময় হলো না। কিন্তু ওই যে উনি বলেছেন পার্টির কাগজপত্র নিয়ে যাচ্ছেন, না মুখ্যমন্ত্রী, পার্টির কাগজপত্র নিতে আপনি যাননি। আপনি গেছিলেন প্রতীক জৈনকে বাঁচাতে,
কারণ প্রতীক জেন আপনার আইপ্যাক যে এজেন্সি কাজ করে তৃণমূলে তার কর্ণধার, এবং তিনি এই অনুপ মাঝির মামলার সাথে জড়িত। এটা ইডির কথা, এটা সাবজুডিস ম্যাটার, আমি এই বিষয়ে কথা বলবো না। কিন্তু আমরা যা শুনছি আপনাদের মাধ্যমে যে 20 লক্ষ কোটি টাকার হাওয়াদার টাকা এই প্রতীক জেনের মাধ্যমে গোয়ার ইলেকশনে ব্যবহার করেছে টিএমসি। তাই বাঁচাতে গেছিলেন মমতা ব্যানার্জি? প্রতীক জেনকে আপনি বাঁচাতে গেছিলেন? আদালত এবার তার বিচার করবে। সুতরাং দুর্গাপুরে নগর নিগমে কি আঁতাত, কি দুর্নীতি গন্ধ পেয়েছিলেন, কিসের জন্য সরানো হয়েছে সেটা তো দুর্গাপুরের মানুষ তার জবাব দেবে 2026-এ। তৃণমূলের বিধায়ক আকশায় অবাধে বালির গাড়ি চলতে দিয়েছেন, এর ফলে রাস্তার ক্ষতি হয়েছে। আবার বলবো, খোকন বাবু বলুন আর প্রদীপ মণ্ডল বলুন, আর আরেকজন আছে আপনাদের মানগোবিন্দ অধিকারী, তিনি বলুন, এটা তো ওনাদের হক। নদীগুলো থেকে বালি চুরি করা, পাথর চুরি করা চলতে দেওয়া, ক্যাডারদেরকে অসামাজিক কাজ করে ইলিগাল কাজটাকে লিগাল ভাবে দেখানো আর পয়সা রোজগার করা, এই একটা জিনিস কিন্তু মমতা ব্যানার্জি করে দিয়েছে। সমস্ত ইলিগাল কাজ তোমরা করো, শুধু টিএমসির ঝান্ডা ধরতে হবে, ইলিগাল কাজকে কিভাবে লিগাল করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। সেটাই করেছেন প্রদীপবাবু, সেই জন্যই হয়তো বালি চুরি হচ্ছে কাংসায়। কিন্তু প্রদীপবাবু, আপনি আন্দোলন করে বন্ধ করার চেষ্টা করলেন না তো? আপনারা তো সরকার, আপনি কেন আন্দোলন করবেন? আপনি কি থোড়াই অগ্নিমিত্রা পাল যে কয়লা বালির জন্য আন্দোলন করে রাস্তায় বসলেন? কিন্তু আপনি তো পুলিশ প্রশাসনকেও বলতে পারতেন যে রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওগুলোকে ওখানে অজয় নদীগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি সেটা বলেননি। তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরে 2021 সালে 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ কুমার আগস্তিকে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে মেয়রের পদ শূন্য হয়ে পড়ে রয়েছে আজ কয়েক মাস। শহরের অন্ধকার রাস্তা, যে আইকিউ সিটির কথা বললাম, ও মিশন হাসপাতালের মতো একটি এত ইম্পর্টেন্ট হাসপাতাল, সেই প্রতিষ্ঠানে নিরাপত্তার অভাব, লাইট নেই। দুর্গাপুর পরিণত এক বিপজ্জনক এলাকায়। এখন পুলিশ প্রশাসন অন্য জায়গায় লাইট লাগাতে ব্যস্ত, কিন্তু আইকিউ সিটিতে যেখানে দেশ থেকে না, দেশের বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা আসে পড়তে, মিশন হাসপাতালেও যেখানে আশেপাশের রাজ্য থেকে চিকিৎসা করাতে আসছে, সেখানে মানুষের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসনকে সেখানে লাইট লাগিয়ে মানুষের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এটাই তো মমতা ব্যানার্জি সরকার, তাদের কাছে কোনো প্রায়োরিটি নেই। আইএনটিটিইউসির মাধ্যমে গড়ে উঠেছে কারখানাগুলিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চক্র। প্রত্যেকটা কারখানাতে 10 লাখ 15 লাখ টাকা দাও, আমাদের ইউনিয়নের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো, 4 মাস 5 মাস কাজ করবেন, কাজ করার পরে 8,000 যদি আপনার মাইনে হয়, আপনি পাবেন 5,000 টাকা, 3,000 টাকা কিন্তু ইউনিয়নকে দিতে হবে, আর তার কিন্তু রসিদ আপনাকে দেওয়া হবে, এবং প্রকাশ্য মতো 10-15 লাখ টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। 6 মাস 7 মাস 8 মাস পরে আপনার চাকরিটা চলে যাবে। এই যে একটা সিন্ডিকেট তৃণমূল চালাচ্ছে, এই আইএনটিটিইউসির মাধ্যমে প্রত্যেকটি কারখানাতে এগুলো চলছে। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ, প্লান্ট বন্ধ করা, কম দামে সম্পদ বিক্রি এবং নামমাত্র মূল্যে মাত্র 1 টাকাতে জমি বিক্রির মাধ্যমে অনিশ্চিত সংস্থাটির ভবিষ্যৎ। আজকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিএমসিতে অস্থায়ী চাকরি দেওয়ার পাশাপাশি 2-3 বছর বাদে, যেটা বললাম আপনাদের, এখানে 2-3 বছর বলছে, আমাদের আসানসোলে 7-8 মাসের মধ্যেই আপনার চাকরি চলে যাবে, তাদের সরিয়ে অন্যদের টাকার বিনিময়ে নিয়োগ করার অভিযোগ। মানে এক একটা চুরির পদ্ধতি তৃণমূল যা বার করেছে, মানে সত্যি মানে বাহবা দিতে হবে, কুডোস। দুর্গাপুরের প্রত্যেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে অসহায় দরিদ্র পরিবারের কাছ থেকে 30 থেকে 35 হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ। ঠিকই তো,
দেব, মোদিজি যে বাড়িগুলো পাঠিয়েছে আমাদের গরিব মানুষের জন্য, তাদেরকে বাড়ি না দিয়ে তৃণমূলের ঝান্ডা যে ধরেছে, যার 2 তলা 3 তলা বাড়ি, সেই 3 তলা বাড়ির ছাদে আবার বাড়ি তৈরি হচ্ছে, আবাস যোজনার বাড়ি দেখানো হয়েছে, যেখানে গোশালা, যেখানে কি বলে গরু থাকে, যেটা গোয়াল, গোয়াল ঘরটাকে দেখিয়েছে এটা আমার বাড়ি, আসলে কিন্তু বড় বাড়ি, গোয়াল ঘরটা দেখিয়ে আবার বাড়ি পেয়েছে, কিন্তু গরিব মানুষ শুধু বাড়ি পায়, এবং সেখানেও 30-35 হাজার টাকা না দিলে আপনার তো বাড়ি দেবে না, আপনি তো আপনার নাম এসে নাম চলে যাবে অন্য কারোর হাতে, কিন্তু তো আমরা ভালো করেই জানি। এটা আপনাদের এখানেও বর্তমানেও দুর্গাপুরেও সেটা হয়েছে। ডিএমসি ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুট এবং বিরোধীদের ওপর অত্যাচারের অভিযোগ, তো আলাদা করে কিছু বলার নেই। সারা পশ্চিমবঙ্গে কাউন্সিলরদের ভোট হয়েছে এবং তারপরে পঞ্চায়েত ভোট আমরা দেখেছি, মুখে কাপড় বেঁধে, আসানসোলে আমরা দেখেছিলাম, মাথায় পেট্টি, মুখে কাপড়, হাতে লাঠি আর পিস্তল, এই নিয়ে গুন্ডা বাহিনী ঢুকেছিল কর্পোরেশন ভোটে, প্রত্যেকটা বুথ দখল করে তারা কাউন্সিলরের পদ হাসিল করেছিল। আলাদা করে কিছু বলার নেই। 2026-এ বিজেপি সরকার আসছে এবং তারপরে যে পঞ্চায়েত ভোট বা কাউন্সিলর ভোট হবে, তারপরে সুষ্ঠুভাবে অবাধে যাতে ভোট হয় আমরা সেটা দেখে নেব। আমার লাস্ট চার্জশিট ভাতার বিধানসভা কালুকটা গ্রামের কবরস্থানে বোমা উদ্ধার ঘিরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বোমা বারুদের রাজনীতি তৃণমূলের সংস্কৃতি। 5ই মে 2025, এর আগেও আমরা খাগড়াগড়ে দেখেছি, খাগড়াগড়ে বোম ব্লাস্ট হলো, মুখ্যমন্ত্রী ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন, না ওটা তো গ্যাস ফেটে হয়েছে। আজকে এখানে এগরায় বিধান মেদিনীপুরে মানে একটা তাল গাছের উপরে হাত ঝুলছে, একটা তাল গাছের উপরে পা ঝুলছে, আর একটা কারখানার উপরে মাথা পড়ে রয়েছে, কাটা মাথা। সেখানে মুখ্যমন্ত্রী বললেন বাজির কারখানা, পুলিশ তো জানতো না। আচ্ছা মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ তো একটা মুচির থেকেও তোলা আদায় করে, মুচি রাস্তার পাশে যে মুচিরা বসে, আপনাদের থানার মানে আপনার পুলিশের জুরিসডিকশনে যে এই বোমের কারখানা চলছে, বা এই যে কালুক্ত গ্রামের মধ্যে কবরস্থানে যে বোমা উদ্ধার হচ্ছে, বোমা রাখা হচ্ছে, আপনার পুলিশ জানতো না? আপনার কাছে প্রশ্ন। খাদিজি মাদ্রাসা থেকে শাহাদ আলী নামক আনসারুল বাংলার জঙ্গি তাকে ধরা হয়। 500 কিলোমিটারের ওপর এখনো ইন্টারন্যাশনাল ফেন্সিং হয়নি, আপনি জমি দেন না। কাশ্মীর পুলিশ, আসাম পুলিশ এসে জঙ্গিদের এখান থেকে ধরে, আর বাংলাদেশ ইলেকশনের পরে দেখা গেল যে পশ্চিমবঙ্গের গা দিয়ে যে বর্ডার এলাকা, প্রত্যেকটাতে জামাত জিতেছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার তৃণমূল সরকার যে এখন জামাতের বিটিম হয়ে দাঁড়িয়েছে, সেটা বাংলার মানুষ, বাংলার হিন্দুরা কিন্তু বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধিত ওল্ড গ্রাম ইকো সার্কিট পর্যটন প্রকল্প এখনো অসম্পূর্ণ। কর্মসংস্থান বাস্তবায়নে ব্যর্থ রাজ্য সরকার। কর্মসংস্থান প্রতি বছর কোটি কোটি টাকা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছেন, মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 21 লক্ষ চাকরি হয়েছে, 2 কোটি চাকরি হয়েছে, 27 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এটা যদি সত্যি হতো না, আমরা বারবার চ্যালেঞ্জ করেছিলাম আপনাকে মুখ্যমন্ত্রী, বিধানসভার মধ্যে শ্বেতপত্র বার করুন, বার করতে পারেননি, কারণ আপনি কিছু করেননি। আজকে যদি করতেন তাহলে আমাদের যুব সমাজকে 1400-1500 টাকার ওই যুব সাথী দিতে হতো। এই যে ওল্ড গ্রাম ইকো সার্কিট পর্যটন প্রকল্প এখনো হয়নি, অসুবিধা নেই, 2026-এ বিজেপি সরকার আসবে, আমরা ওটাকে কমপ্লিট করব। পুলিশ নিষিদ্ধ কফ সিরাপের বাক্স বাজেয়াপ্ত করলেও তৃণমূল শাসনের বড় মাদক চক্রগুলি অবাধে সক্রিয়।
ঝুঁকির মুখে সমাজের নিরাপত্তা, কিন্তু সব জায়গাতে বিভিন্ন স্কুলের সামনে, কলেজের সামনে, অলি গলিতে ছেলেমেয়েরা এখন ব্রাউন সুগার, গাঁজা, বিভিন্ন রকমের এই ধরনের নেশার জিনিস কিনছে। পুলিশ জানে না? পুলিশ সব জানে। পুলিশ, প্রশাসন, উপর থেকে নিচ সবাই এখান থেকে কাটমানি খায় এই সরকারের তৃণমূল আমলে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে যে ওষুধের মতো, নিষিদ্ধ কফ সিরাপের মতো আরো যেসব নেশার বস্তু ইলিগাল ভাবে বিক্রি হচ্ছে তাতে সরকার কিছু জানে না, পুলিশ প্রশাসন কিছু জানে না। মমতা ব্যানার্জি চান যে আমাদের যুব সমাজ, শিক্ষাটা তো শেষ করে দেওয়া হয়েছে, এখন ৮,০০০-এর ওপর স্কুল বন্ধ, শিক্ষক শিক্ষিকার নিয়োগ বন্ধ, সিভিক ভলেন্টিয়াররা এখন শিক্ষা দিচ্ছে, মমতা ব্যানার্জি বলেই দিয়েছে। আর এরপরে গাঁজা আর এইসব নেশাগ্রস্ত জিনিস খাইয়ে যুব সমাজকে শেষ করে দাও। কারণ শিক্ষিত হলে প্রশ্ন করবে, সেই সোনার কেল্লার মতো প্রশ্ন করবে, সোনার কেল্লা না, গুপিগাই বাগাবাইনের মতো প্রশ্ন করবে। আমার চাকরিটা দেবেন বলেছিলেন, দিলেন না কেন? ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, দিলেন না কেন? আমাদের কেন ভাতা দিচ্ছেন? প্রশ্ন যাতে না করে যুব সমাজ, তাই জন্য স্কুল বন্ধ, শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ, সবাই নেশা খাও, নেশা করো আর লটারি কেনো। এটাই হচ্ছে এগিয়ে বাংলার মন্ত্র। তৃণমূল বিধায়ক না, সাহেবগঞ্জ সহ নিকটবর্তী এলাকায় পানীয় জলের তীব্র সংকট, জল পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে বাসিন্দাদের। হবে না তো? জল জীবনের মিশনের টাকা তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি আপনার সরকার চুরি করেছেন, তাই হিসেব দিতে পারছেন না। তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে জনজাতি সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। প্রাক্তন মহিলা সভানেত্রী সুরি মার্টিকে অপমান ও মারধরের ঘটনায় ক্ষুণ্ণ হয়েছে জনজাতির মর্যাদা। মহিলাদের উপর আক্রমণ, মহিলাদের অসম্মান করা। আরে তৃণমূল কংগ্রেস যেখানে আমাদের মহামহিম রাষ্ট্রপতির রূপ নিয়ে খারাপ কথা বলে আর তার কোনো পানিশমেন্ট হয় না, আপনি ভাবছেন যে একজন সাধারণ মহিলা তাকে মারধর করেছে, গালাগাল দিয়েছে, অপমান করেছে, তার জন্য ওই মানগোবিন্দ অধিকারী আর তার ক্যাডারদের শাস্তি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হবে 2026-এ বিজেপি সরকার আসার পরে। কত ধানে কত চাল, আর আপনাদের কত ক্ষমতা। যে মানুষের, সাধারণ মানুষের ভোটে সরকার করেছে, সেই সাধারণ মানুষকে আজকে তাচ্ছিল্য করে অত্যাচার করছেন। আপনাদের কি করে শাস্তি দিতে হয় আর শাস্তি করতে হয়, বিজেপি পার্টি, বিজেপি সরকার আপনাদের দেখিয়ে দেবে। কৃষকদের জন্য বরাদ্দ অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলমের বিরুদ্ধে। এটাই তো হয়েছে, 100 দিনের কাজের টাকা আমি কাজ করেছি, তৃণমূলের ক্যাডারের অ্যাকাউন্টে টাকা গেছে। আজকে 25 লক্ষ জব কার্ড তৈরি হয়েছে, ভুয়ো জব কার্ড। এবং আজকে যে কৃষক, যার কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা, সে পাবে না। অন্য তৃণমূলের ক্যাডার যে কৃষি সম্বন্ধে কিছুই জানে না, সে হয়তো কৃষকই নয়, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং এখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগ। ঠিকই করেছে শেখ শফিকুল, আপনার দল আপনাদের যা শিখিয়েছে চুরি করতে, আপনি তাই করেছেন, বেশ করেছেন। ভাতার ব্লকে অবৈধ উৎকোচ আদায় এবং পরিবার ও ব্যবসায়ীদের উপর আর্থিক চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোণের বিরুদ্ধে। শান্তনু কোণারের বিরুদ্ধে এত চারিদিক থেকে এত এই জলাজমি বোঝানো, রাস্তা থেকে কাটমানি, যা কনস্ট্রাকশন হবে সেখান থেকে কাটমানি, নদী, বালি, বোল্ডার, পার্কিং স্পেস কিছু তো বাদ রাখেনি। ব্যবসায়ীদের অন্তত ছেড়ে দিতে পারতেন, তাদেরকে প্রেশার করে চাঁদা তুলছেন। চাঁদা তো বলে না, আপনাদের আজকাল তোলা যেটা বলে, ভয় দেখাচ্ছেন, গুলি করে দিচ্ছেন। আজকে যেটুকু ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেঁচে রয়েছে, সেটুকুই তো আমাদের যা ব্যবসা নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, তাদেরকেও শেষ করে দিতে চাইছেন। খুব ভালো কথা,
প্রকাশ্যে বেশ করেছেন। আজকে তৃণমূলের নেত্রীকে যদি তৃণমূলের যুব নেতা, ওই যে মনোজিৎ, মনে আছে তো আপনারা, ভুলে যাননি আশা করি, কসবার বিখ্যাত আইন কলেজের যুব নেতা মনোজিৎ বাবু টিএমসির এক নেত্রীকে ধর্ষণ করলেন। সুতরাং যাকে যৌন নির্যাতন করেছে একটা সামান্য ভাতারের কোনো একটা স্কুলে, তাকে যে টিসি দিয়ে বিদায় দেওয়া হবে না, এই বিচারের অবস্থা হবে, এটাই তো এক্সপেক্টেড মমতা ব্যানার্জি। আপনি কিনা মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, আমরা ভেবেছিলাম 2011 সালে যে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের অপমান, সুখ, দুঃখ, আনন্দ আপনি বোধহয় বেশি করে সেন্সিটিভ হবেন। কোথায় কি? কালুত্তর গ্রাম কাদায় ভরা, রাস্তা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে ঘেরাও করেন, উন্নয়নের নামে বঞ্চনার অভিযোগ তোলা হয়। গরিব কৃষকের জমি জবরদখল ও পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডলের বিরুদ্ধে। জমি দখল করা, আপনার জমি দখল করা হবে, বিএলআরও অফিসে গিয়ে নামগুলোকে 20,000 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার পূর্বপুরুষ যে জমি দিয়ে গেছে সেই নামটাকে বদলে অন্য কোনো জিহাদির নামে করে দেওয়া হবে, এটাই তো তৃণমূল। তাই বাংলার মানুষ, বর্ধমানের মানুষ, ভাতারের মানুষ, দুর্গাপুরের মানুষ সজাগ হয়েছেন, সতর্ক হয়েছেন, জেগে উঠেছেন। এই তৃণমূল কংগ্রেস, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এত কিছু প্রতারণা করেছেন, এত কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি চেষ্টা করতেন, আমরা বুঝতাম আপনি চেষ্টা করেছেন, করতে পারেন, মানুষের পাশে ছিলেন, কিন্তু আপনি চেষ্টাটুকুও করেননি। আপনি আপনার দল এবং আপনার পরিবারের স্বার্থে শুধু তাদের স্বার্থটা আপনি দেখেছেন, তাদের উন্নয়নটা দেখেছেন, বাংলার মানুষের উন্নয়ন দেখেননি, বর্ধমানের মানুষের উন্নয়ন দেখেননি, ভাতারের মানুষের উন্নয়ন দেখেননি, দুর্গাপুর পূর্বের উন্নয়ন দেখেননি। আপনি শাসন করেননি, আপনি শুধু আশকারা দিয়ে গেছেন, অন্যায়ের আশকারা দিয়ে গেছেন, তাদেরকে আশকারা দিয়ে গেছেন। এর জবাব এই বর্ধমানের মানুষ, ভাতারের মানুষ, দুর্গাপুরের মানুষ, বাংলার মানুষ আপনাকে জবাব देवे, আপনি निश्चित থাকুন 2026 में। नवनीत पाल जी, 7 AERO को सस्पेंड करने की निर्देश दिया गया है, इसी ने कहा है, तो क्या कहेंगे इस बारे में? बहुत बार किसी ने बोला था कि ये 7 AERO जो 11 जो डॉक्यूमेंट किसी से बोला गया था, उसका अलावा और 2-3 डॉक्यूमेंट को अपलोड किया है, बहुत ही डुप्लीकेट डॉक्यूमेंट अपलोड किया है, जानबूझ के इसको सस्पेंड किया जाए। लेकिन ममता बनर्जी का सरकार सस्पेंड नहीं किया है। आज हम लोग बहुत खुश हैं कि इलेक्शन कमीशन ये स्टेप लिया है जिसमें ये 7 जन AERO को सस्पेंड कर दिया। हम यही बोलना चाहते हैं कि AERO आप लोग को कोई बचाने नहीं आएगा। आप लोग अगर समझते हैं कि ममता बनर्जी आपको बचाएंगे, नंदिनी चक्रवर्ती आपको बचाएंगे, कोई नहीं बचाएगा। जैसे बिहार में जेल हुआ ना, आपको शायद जेल भी हो सकता है। तो सच जो है, सटीक जो है, उस हिसाब से काम करना आपका जरूरत था, आप लोग नहीं किया है। नाउ द बॉल इज आउट ऑफ द कोर्ट। आप अभी क्या होगा ये इलेक्शन कमीशन विचार करेगा। आज के AERO के 7 জন তাদেরকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন। মমতা ব্যানার্জি বলেছিলেন না, মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? বলেছিলেন ওয়াকা ফাইন করতে দেবেন না, সেই ওয়াকা ফাইন তো হলো। সংখ্যালঘুরা বুঝতে পারলেন যে আপনি কিভাবে ঠকিয়েছেন। এই AERO-দের সাসপেন্ড করা হলো, এবার তাদের अगेंस्ट FIR, তাদের হয়তো জেলও হবে ওই বিহারের মতো। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। সঠিকভাবে কাজ করুন, যেটা সঠিক সেটা করুন, কোনো দলের হয়ে করবেন না। আপনাকে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না, আপনাকে
বাঁচাতে আসবে না। এবং আগামী দিনে কি হবে আপনাদের সেটা ইলেকশন কমিশন বিচার করবে। বলছি দিদি, পুলিশের বিরুদ্ধে তোলাবাজি আর হয়রানির অভিযোগ তুলে বৈদ্যবাটি দিল্লি রোড অবরোধ করেছে ট্রাক চালকরা। সেখানে তৃণমূলের উপপ্রধান বলছেন, পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে এরকম চললে সব চালিয়ে দেবে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের উপপ্রধান বলে। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছে কে? না না, তৃণমূলের উপপ্রধান যে হুঁশিয়ারি দিচ্ছে। ট্রাক চালকরা অবরোধ করেছে বৈদ্যবাটি দিল্লি রোড, এবং সেটা কারণ হচ্ছে যে তোলাবাজি এবং দাদাগিরি হয়রানির হ্যাঁ। অভিযোগ তুলে। সেখানে তৃণমূলের উপপ্রধান পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলছে এইরকম চললে সব চালিয়ে দেবো। তৃণমূলের প্রধান উপপ্রধান কালীঘাট থেকে ক্যামার স্ট্রিট সব জায়গাতেই এই যে তোলাবাজির টাকাটা কেউ একা খায় না। তারা খুব ভালো, তারা কিন্তু সবকিছু ভাগ করে খায়। সাংসদ তো এক সময় বলেইছিলেন, আপনারা তো দেখিয়েছিলেন, আমরাও দেখেছিলাম, 25% রাখবে, 75% দিয়ে দেবে। এই তোলাবাজির যে টাকাটা বৈদ্যবাটি পুলিশ যেটা তোলেন ট্রাক ড্রাইভারের কাছ থেকে, ট্রাক ড্রাইভাররা যেটা আজকে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, টাকাটা কোথায় যায়? তৃণমূলের প্রধান উপপ্রধান আপনারা জানেন টাকাটা কোথায় যায়? আপনাদের বাড়িতে যায়? কালীঘাটে যায়? কালীঘাটে কার বাড়িতে যায়? ক্যামারশিটে কার বাড়িতে যায়? বাংলার মানুষ জানতে চায়। দিদি, রাজ্যে মাদক পাচারের জাল সক্রিয় এবং দেখা যাচ্ছে যে 12 থেকে 14 বছরের কিশোর যারা স্কুল পড়ুয়া তাদেরকে অর্থের লোক দেখিয়ে নামানো হচ্ছে। আর এখানে কি প্রশ্ন হচ্ছে যে তরুণ প্রজন্ম তাদের কি এই যে তরুণের প্রকল্প, যেটা তরুণের স্বপ্ন যে প্রকল্প, মানে কর্মসংস্থান কি মাদক বিক্রি করে হচ্ছে? খুব সাংঘাতিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তো 1.5 মাস 2 মাস বাকি, কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণের বাংলাকে, যে বাঙালি পড়াশুনো ছাড়া আর কিছু জানে না, সেই শিক্ষাকে শেষ করে দেওয়া হলো। এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায়, স্পেসিফিক্যালি স্কুল কলেজের সামনে যুব সমাজকে এই নাশকতা এবং নেশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন সবকিছু জানে, সরকার সবকিছু জানে, এবং কোটি কোটি টাকার ব্যবসায়, কোটি কোটি টাকা, লক্ষ টাকার নয়, কোটি কোটি টাকা খুব জেনে বুঝে এই সরকার চোখ বুঝে এগুলোকে আশকারা দিচ্ছে। কিন্তু আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আপনাদের আশীর্বাদে মোদী সরকার গঠন হবে 2026-এর মে মাসে। প্রত্যেকটা জায়গাতে যাতে এইখানে এইরকম ধরনের নাশকতার ব্যবসা, এই নেশার ব্যবসা যাতে বন্ধ করে দেওয়া যায়, সেটা বিজেপি সরকার গ্যারান্টি দিচ্ছে। মোদী সরকারের গ্যারান্টি এগুলো বন্ধ করে। যদি সিপিএম নেতা প্রতিকুর রহমান তিনি দল ছাড়ার ঘোষণা করেছেন সেলিমের সাথে মতবিরোধের জেরে রাজ্য সরকার। দেখুন, সিপিএম টিএমসি বি টিম, আজকে সিপিএম যদি সঠিকভাবে কাজ করত, তৃণমূলের বি টিম হয়ে না কাজ করত, বিজেপির ভোট কেটে তৃণমূলের বাক্সে দেওয়ার জন্য না কাজ করত, তাহলে এখনো হয়তো রেলেভেন্স থাকতো। কদিন ধরে মিটিং চলছে, একবার এর সাথে মিটিং জোট, একবার ওর সাথে জোট, যার কোনো রেলেভেন্সি নেই। 34 বছর থাকার পরে একটা বিধায়ক আপনাদের নেই এই বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায়, আপনাদের কি রেলেভেন্স? মানুষ অত্যন্ত পাওয়ারফুল। হ্যাঁ, বাংলার মানুষের ডিসিশন নিতে দেরি হয়, কিন্তু ডিসিশন একবার নিয়ে নিলে সেটা আর চেঞ্জ হয় না। ডিসিশন নিয়ে নিয়েছে, সিপিএম শেষ, কংগ্রেস শেষ, আর তৃণমূল মে মাসে 2026 মাসে শেষ। দিদি, রাজ্যে চাকরি নেই, গতকাল যুবসাথী প্রকল্প শুরু হলো, আমরা দেখলাম বিরাট লাইন পড়েছে যুবকদের, কিভাবে দেখছেন এবার? অত্যন্ত দুঃখজনক। আজকে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন, 21 লক্ষ চাকরি হয়েছে, কোন সেক্টরে হয়েছে আমরা জিজ্ঞেস করেছি, কোথায় হয়েছে, কোন সেক্টরে? আপনি শ্বেতপত্র বের করুন, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে, আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। উনি বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 2 কোটি বেকার এই চাকরি দেওয়া হয়েছে। 2 কোটি বেকারকে যদি চাকরি দেওয়া হয়, তাহলে আজকে 1500 × 3 30 লক্ষ, 3 কোটি হলে 45 কোটি,
আসবে এই টাকাগুলো? কোথা থেকে আসবে? সুতরাং আজকে যে যুবসাথী করা হয়েছে তার কোনো হিসেব নেই। যুব সমাজকে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে যুব সমাজের চাকরি চাই, আপনার যুবসাথীর 1500 টাকার ভাতা চাই না। হিসেবটা কোথায়? আপনি যাকে দিচ্ছেন যুবসাথী তার কাছ থেকে রসিদ কেন নিচ্ছেন না? তার রসিদ কোথায়? রসিদ নিলে তো চুরি করাটা অসুবিধা হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যেত, ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে না, কারণ পুরো জিনিসটা আবার তোলামুলিদের হাতে ইলেকশনের আগে টাকাটা তুলে দেওয়া। আমাদের টাকা তোলামুলিদের হাতে বুথ রিগিং করার জন্য, সন্ত্রাস ছড়ানোর জন্য তাদের হাতে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। তিনি ব্যর্থ হয়েছেন যুব সমাজকে চাকরি দিতে, তাদের উন্নয়ন দিতে, এবং আজকে যুব সমাজ সেটা বুঝে গেছে। দিদি, সিপিএম চাইলেও আইএসএফ এর সঙ্গে ফরওয়ার্ড ব্লক সমঝোতা দিতে চাইছে না, জন্যই তারা 32টা আসনে ফরওয়ার্ড ব্লক পাঠিয়ে দিতে চাইছে। এই অবস্থায় তো জোটের একটা বড় যে পার্টির কোনো অস্তিত্বই নেই, রেলেভেন্সি নেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সে কার সাথে জোট বাঁধলো কি না বাঁধলো তাতে আমাদের কিছু যায় আসে। আর আমি সাথে ইম্পর্টেন্ট মনে করি না যে তার উত্তর দেবে। দিদি, বারবার হচ্ছে টার্গেট করা হচ্ছে রেলকে, কোথাও হচ্ছে ইট ছোড়া হচ্ছে, কোথাও হচ্ছে রেল লাইনের পাথর রাখা হচ্ছে। গতকাল কাটোয়ায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রেল সূত্রে জানা যাচ্ছে যে এটা আগুন লাগানো হয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে না। কি বলবেন এটা? বারবার তো টার্গেট করছে রেলকে। যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে, সেই জামাতের বিটি হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। এবং যেভাবে তোষণের রাজনীতি করতে করতে আজকে দেখা যাচ্ছে যে রেলওয়ে ভাবছে যে মালদা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? আর যদি উত্তরপ্রদেশে বন্দে ভারত চলে, আর যদি বিহারে চলে, উড়িষ্যাতে চলে, তাহলে মুর্শিদাবাদ মালদাতে বন্দে ভারত চলবে না কেন? আজকে জায়গায় জায়গায় যখন উস্কানো হয়েছে, সিএ বলুন, ওয়াকা ফাইন বলুন, এসআইআর বলুন, সংখ্যালঘুদের, মুসলমানদের ভুল বুঝিয়ে সরকারি, কেন্দ্র সরকারের সম্পত্তিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার কোনো পানিশমেন্ট হয়নি। এটা যোগী সরকার নয় যে যেটা খারাপ করলে, যেটা ক্ষতি করলে তার ভোট থেকে তোমাকে দিতে হবে, তোমাকে কম্পেনসেশন দিতে হবে। এটা উত্তরপ্রদেশ নয়। তাই গতকালও যা হয়েছে, আমরা বারবার এটা দেখছি, পাথর ছোড়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্টেশন জ্বালানো হচ্ছে, ট্রেন জ্বালানো হচ্ছে, রেলওয়ে লাইন উপড়ে দেওয়া হচ্ছে, তার কোনো পানিশমেন্ট নেই, কারণ তারা সংখ্যালঘু। সংখ্যালঘু ভোট চাইত। একদিকে সেই সমাজকে দুধেল গাই বলে অপমান করা হচ্ছে, একদিকে 5000 কোটি টাকার অনুদান দেওয়া হচ্ছে যার কোনো হিসেব নেই, আর অন্যদিকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে টিস্যু পেপারের মতো শুধু ভোট দেওয়ার জন্য। বাজেট অধিবেশনে বাংলা ভাষাতেই বক্তব্য রাখতে হবে, এরকম হুইপ জারি করা হয়েছে। কি মনে হচ্ছে, সামনে বিধানসভা ভোট বাংলা ভাষাকে হাতিয়ার করা হচ্ছে? বাংলা ভাষা থাকতেই পারে, কিন্তু আজকে আমাদের রাজ্যে প্রচুর বিহার, উড়িষ্যার মানুষ রয়েছে। এটা থেকেই বোঝা যায় যে আজকে বিহারি বা উড়িয়া বা সাউথ ইন্ডিয়ান যারা, তাদেরকে কতটা বহিরাগত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা থেকেই বোঝা যায়। ভোটের সময়তে শত্রুঘ্ন সিনহা টিকিট পাবে, ভোটের সময়তে কীর্তি আজাদ টিকিট পাবে, ইরফান পাঠান টিকিট পাবে। তখন বাঙালির, তখন ওই কি বলে বাংলা কি ওই গ্রুপটা কি আছে, বাংলা পক্ষ, তখন আওয়াজ শোনা যায় না। আর এখানে যেখানে এত মানুষ রয়েছে, সেখানে আজকে বলা হচ্ছে যে শুধু বাংলা ভাষায় বলতে হবে। তাহলে তার মানে কি চাইছেন? যারা আমাদের অবাঙালি, যারা 100 বছর ধরে যারা পূর্বপুরুষরা এই কলকাতায়, পশ্চিমবঙ্গে রয়েছে, তারা মানে হিন্দি ভাষাতে তারা জনপ্রতিনিধি হতে পারবে না, তারা কাউন্সিলর হতে পারবে না, সুতরাং তারা বক্তব্য রাখতে পারবে না। তার মানে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যে কোনো মানুষকে, ইনক্লুডিং মোদিজি, যোগীজি এবং অমিত শাহজি, তাদেরকে বহিরাগত মনে করে। কিন্তু নিজের বিষয় যখন আসে, নিজের দলের বিষয়, তখন সেই সুবিধাটা নিয়ে নেয়। আমার প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা ছিল, এই বর্ধমান
জেলার পূর্ব বর্ধমান 16টা আসন। বিজেপি কি সংঘবদ্ধ সাংগঠনিকভাবে শাসন বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা কি ঠিকঠাক জায়গায় আছে, স্যাটিসফাইড জায়গায়? কারণ অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, আমি দেখছিলাম চাষিকে ঘরে আসছি, তা কতটা সংঘবদ্ধ, কতটা শক্তিশালী শাসন বিরোধী লড়াই করছে? দেখুন, বিজেপির কার্যকর্তারা কমপ্লিটলি সংঘবদ্ধ, কারণ আমরা জানি এটা বলতে গেলে আমাদের শেষ লড়াই। বিজেপির শেষ লড়াই না, পশ্চিমবঙ্গের মানুষের শেষ লড়াই, পশ্চিমবঙ্গের হিন্দুদের শেষ লড়াই। সরকার তো হবে, ইটস আ বাই প্রোডাক্ট। মেন হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচানো, পশ্চিমবঙ্গের যুব সমাজকে বাঁচানো। এই যে ড্রাগস দিয়ে, নেশার বস্তু দিয়ে তাদেরকে যে কোমর থেকে ভেঙে দেওয়ার যে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছেন, চাকরি নেই, সব বাইরে চলে যাচ্ছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমরা এই পশ্চিমবঙ্গ চাই না। জামাত টেররিস্টরা ঢুকছে, জমি দিচ্ছে না। আজকে শাহ আলী, কালকে আইসিস, কালকে আল কায়দা, টিএমসির বিধায়ক পিএফআই এর মঞ্চেও শেয়ার করছে। পিএফআই ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। সিমির যে প্রতিষ্ঠাতা তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। হোয়াট ইজ দিস? আপনি কি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি কি আমাদের মাথা মেনে নিয়েছেন নাকি? আর আমরা কি না সহ্য করব? সহ্য করব না। আমাদের পাশে বাংলার মানুষ আছে। বাংলাকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। আগামী দিন দুর্গা পুজো, সরস্বতী পুজো, শীতলা পুজো, মা মনসার পুজোর জন্য যাতে হাইকোর্টে না যেতে হয় পারমিশন নেওয়ার জন্য, শাখা পালা পড়ার জন্য, টিপ আর সিঁদুর পড়ার জন্য যাতে হাইকোর্টে না যেতে হয়, যাতে আমার বাড়িতে এসে কোনো জিহাদি না বলে যে এসব পড়া যাবে না, যেরকম বাংলাদেশে হচ্ছে এবং যেরকম আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাতে হচ্ছে, আমরা সেটা সহ্য করব না। শেষ বিন্দু অব্দি লড়াই চলবে। দিদি, যে চাষি তৈরি হয়েছে ভাতা নিয়ে আসি, ভাতারে হাটলাইন হচ্ছে খড়ি। আমি টিস্যু পেপারের কথা বলছি, টিস্যু পেপার তারা কার্যত নদীর গহ্বর পর্যন্ত চলে এসেছে, যার ফলে টিস্যু কারখানা, টিস্যু পেপার বানায় যায় করছি না, নর্জান মরে আছে, সভাপতি জানেন, নেই। যেটা হচ্ছে টোটাল কেমিক্যাল একদম নদীতে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে মাছ বলুন, গবাদি পশু বলুন, সব নষ্ট মানুষ স্নান করলে মারা যেতে পারে না। জল পাওয়া একসময় করতো, প্রচুর মাছ হতো একসময়, সেটা চাষিতে নেই। এটা উল্লেখযোগ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবার আরো রিলিজ হবে বলছেন, একবারে আরো বিষয় আসবে। এটা এক পাতার করা হয়েছে, এক পাতা, এক একটা বিধানসভার এক পাতা। 15 বছরের মমতা ব্যানার্জি যে অপশাসন, একটা এসএস থেকে এক পাতায় ধরা যাবে? একটা বই হলেও ধরা যাবে না। সুতরাং এই বিষয় যেটা আপনি বললেন, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। কিন্তু এটা তো নতুন কিছু নয়। তৃণমূল এবং সরকার আজকে জামুরিয়াতে অজয় নদীকে নিজের কোম্পানির প্রিমাইসেসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ভাবতে পারেন? নদীটা হয়ে গেছে কোম্পানির প্রিমাইসেসের মধ্যে, যাতে জল দিতে সুবিধা হয়। সেই সমস্ত পলিউটেন্ট আজকে সেই নদীতে ফেলা হচ্ছে। দেখার কেউ নেই। এই সরকার সম্পূর্ণভাবে পরিবেশ বিরোধী। 5ই অগস্ট বোধহয় এনভায়রনমেন্ট দিবস, মমতা ব্যানার্জি খুব ঘটা করে 5ই জুন খুব পরিবেশ দিবস মানান, কিন্তু কিভাবে পরিবেশকে নষ্ট করা হচ্ছে, কিভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা সারা পৃথিবী আজকে ইকোসিস্টেমকে ধরে রাখার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, ম্যানগ্রোভকে শেষ করে দেওয়া হচ্ছে। সেখানে জনবসতি হচ্ছে, ম্যানগ্রোভ শেষ করে দেওয়া হচ্ছে সুন্দরবনে। ভাবতে পারেন? শিলিগুড়িতে হাজার হাজার কিলোমিটার গাছ কেটে দেওয়া হয়েছে, পাহাড়ের গাছ কেটে দেওয়া হয়েছে, বিক্রি হচ্ছে, গাছ বিক্রি করে দিচ্ছে। এই সরকার থাকলে, মমতা ব্যানার্জির এই টিএমসি সরকার থাকলে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারবো না। আমি এটাই বলতে চাই, যে সরকার মানুষের জন্য কাজ করবে, উন্নয়নের কাজ করবে, পরিবেশকে বাঁচাবে, যুব সমাজকে বাঁচাবে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাবে, সেই সরকারের কথা ভেবে ভোটটা দেবেন 2026-এ। কারণ এটা আমাদের বাঁচা মরার সময় চলে এসছে। দিদি, আমার আরেকটা প্রশ্ন ভাতা নিয়ে আছে। নাসিক গ্রাম এফসিআই গ্রাম, যেখানে লাল স্বর্ণদান খুব বিখ্যাত, আমরা সভাপতি জানি জেলা, সেখানে ঘাস বাকি এক শ্রেণীর প্রভাবশালী শাসক দলের নেতা
তারা কৃষক যারা মজুর যারা বস্তা পিছু 50%, সেই পরিমাণটা 1 কোটি সামথিংয়ের বেশি, যা আজও তারা পায়নি। ফলে লাল স্বর্ণ ধানের যে বাজার, ব্যবসায়িক গোডাউন, আর্থিক কেলেঙ্কারি আছে, সেখানে শাসকের ইনভলভমেন্ট আছে, এটা করতে জানেন সভাপতি, এটা চাষিরা থাকতে পারবে। অবশ্যই আমরা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু, কলকাতা পুলিশ বিবৃতি জানিয়েছে যে তারা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে না, শুধুমাত্র তথ্য যাচাই করে। এবং এই ব্যাপারে যদি কেউ সোশ্যাল মাধ্যমে যদি কেউ ভুল বিবৃতি দেয়, তাহলে সেক্ষেত্রে কলকাতা পুলিশ ব্যবস্থা নেয়। কি মনে হচ্ছে এটা ঘুরিয়ে সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে? ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কিভাবে রমরমিয়ে, এবং আমরা দেখেছি যে এসআইআর হয়েছে যেদিন ইস্যু হয়েছে তার আগে তার মানে এসআইআর হয়েছে, তারপরে তার জন্ম ডেটের আমরা এই দেখেছি, আমরা বোধহয় কৃষ্ণনগর বোধহয় দেখলাম আমরা। সুতরাং এই ধরনের যে দুর্নীতি করা বা তথ্য নিয়ে কমপ্লিটলি একটা অরাজকতা করা, মমতা ব্যানার্জির সরকার এটা করেছে। একটা মানুষের 400টা বাচ্চা, আসানসোলও বেরিয়েছে, 14 বছরের বাবা হয়ে গেছে, একজনের 5টা বিভিন্ন নামের বাবা রয়েছে, মানে বিভিন্ন রকমের গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি। এটা তো বিএলও করেছে, বিএলও তো সরকার, এই আরো তো সরকার। সুতরাং এখানে তো ইলেকশন কমিশনের উপর দোষ দিয়ে তো লাভ নেই। এখানে পুরো বিষয়টা প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি অসহযোগিতা করেছেন, নন কোঅপারেশন করেছেন। 11টা রাজ্যে এসআইআর চলছে, কিন্তু কোথাও কোনো অসুবিধা নেই, শুধু এই পশ্চিমবঙ্গে। কারণ মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংক, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, ডুপ্লিকেট, শিফটেড ডেড ভোটার্সদের রক্ষা করতে চেয়েছেন, যাতে এইবারও অন্যবারের মতো উনি ইলেকশনে যেতেন এই ভুয়ো ভোটারদের দ্বারা। সেই কারণে আজকে ডোমিসাইল নিয়েও এই গন্ডগোল হয়েছে। বর্ধমান দক্ষিণে রেডিমেড ইস্যু, বর্ধমান শহরের মধ্যে দুর্বলতা বাস চলাচল বন্ধ, ক্ষতিগ্রস্ত স্থায়ী ব্যবসা বাণিজ্য। বর্ধমানের ব্যবসাদারদের পৃথকতার বেশিরভাগ ঠিক আজ প্রাণী বিচারপতি রাশিয়া কান্তের এজলাসে মামলা চলছে, প্রায় 3 বছর হয়ে গেছে। টাউন সার্ভিস শহরের মধ্যে দক্ষিণ নর্মদার মানে বাঁকুড়া, মেদিনীপুর যাওয়ার যে রাস্তা বাইপাস দিয়েছে, তারপরে যারা দক্ষিণ নর্মদা বা বাঁকুড়া থেকে যারা শহরে আসে, তাদেরকে টেলিপুর থেকে দূর করে নিয়েছে। শ্রমজীবী, কৃষিজীবী, ছাত্রছাত্রী, তাদের জীবনের দুর্বিষহ। এখানে যদি সরকারে আসে, এটাও গুরুত্বপূর্ণ ইস্যু না শহরের জেলার অর্থনৈতিক। অবশ্যই শহরের মধ্যে যে বাস সার্ভিস ছিল, যে বাস সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধু বর্ধমান নয়, আসানসোলের মধ্যে প্রচুর জায়গায়, প্রচুর ইন্টেরিয়ার টাউনে, গ্রামে যেখানে বাস সার্ভিস ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে শুধু টোটো চলছে, আর কোনো পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেম নেই। আমাদের সরকারের একটা অত্যন্ত সুন্দর নেটওয়ার্ক, টোটোও থাকবে, কিন্তু তার সাথে এই পাবলিক বাস, স্টেট বাস সার্ভিস যেটা, সেটা আমরা অবশ্যই, আমি ম্যানিফেস্টো কমিটিতে আছে এবং এই বিষয়টা ম্যানিফেস্টো কমিটিতেও রাখা আমার হয়েছে। শেষ প্রশ্ন, দুর্গাপুর ফিউচার রোড অফ ইন্ডিয়া যখন বিধানসভায় দেখা গেল যে বিগত উদার অর্থনৈতিক কারণে পৃথিবীতে শিল্পের সমস্যা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থাগুলো সকল যে সমস্যা তারা খেতে দিচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। হিন্দুস্তান ফার্টিলাইজার বলুন, এমএমসি বলুন, কনসোডিয়াম করা হলো না, আলটিমেটলি ডিবিসির পরিস্থিতি খারাপ, কোকোম্যান প্ল্যান্টের অবস্থা খারাপ, হিন্দুস্তান কেবল আপনার দিকে আমি খারাপ অবস্থা, সিএলডব্লিউ প্রোডাকশন কস্ট খারাপ, মানে বন্ধ হয়ে গেল। এবং রাজ্য সরকার ডিসিএল এবং ডিপি তাদের প্ল্যান্টের অবস্থা খারাপ। এই সামগ্রিকভাবে যে দুর্গাপুর আমাদের যদি পারে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে পারত, দুর্গাপুর ফিউচার রোড অফ ইন্ডিয়া, এটা এগুলোতে বিরাট চ্যালেঞ্জ করা উচিত। কারণ শ্রমিকের কান্না আছে, অর্থনৈতিক গতি উৎপাদনের ক্ষেত্রে থমকে যাচ্ছে। দেখুন, আমাদের ম্যানিফেস্টো এখনো বেরোয়নি, কিন্তু আপনাদের এটা বলতে পারি যে শিল্প আনা এবং আমাদের যুব সমাজকে এই সিঙ্গুরের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন যে দুর্গাপুর বেস করে যে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে, সিঙ্গুরকে যে লজিস্টিক্যাল হাব তৈরি করা হবে সিঙ্গুরের মতো বিভিন্ন জায়গায়, এটা থেকেই বোঝা যায় যে বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তার সাথে সাথে যুব সমাজের চাকরি, কর্মসংস্থান আমাদের কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, এবং তার সাথে সাথে মহিলাদের সুরক্ষা এবং সম্মান। আমরা চাই না আমাদের যুব সমাজ যে কোনো কাজের জন্য অন্য রাজ্যে চলে যাক,
আর এখানে আমাদের বয়স্ক বাবা মা পরিবার একটা বৃদ্ধাশ্রমে পরিণত হোক এই পশ্চিমবঙ্গ আমরা কোনোদিন চাই না। ম্যানিফেস্টো বেরোক, সেখানে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে, our first priority is jobs and employment for the youth. এটা পশ্চিমবঙ্গ। ম্যাডাম, কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা যে বর্ধমান শহরে ভ্যালেন্টাইন্স ডের দিন একজন হবু দম্পতির গাড়ির ডিকি থেকে আর্মস রিকভার হয়েছে। সেখানে নাম জড়াচ্ছে সেই খাগড়াগড়ে। বলা হচ্ছে যে মামা আর কি সম্পর্কিত মামা বিয়েতে বাধা দেওয়ার জন্যই ওই আর্মস রেখেছিল এবং সেখানে খাগড়াগড়ের বাসিন্দা জুয়েল আহমেদের নাম আসছে। বর্ধমান শহরে ইলেকশনের আগে আর্মস একটা সাধারণ ঘটনাকেও কিন্তু আর্মসের ব্যবহার কি বলবেন? দেখুন, আপনাকে বুঝতে হবে যে এখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। এখানে ল অ্যান্ড অর্ডার হতো যদি যোগীজির মতো একজন মুখ্যমন্ত্রী হতেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরই বলেন উনি চলে গেছিলেন থানাতে চোর ডাকাতকে ছাড়াতে। তারপরে উনি বলেছিলেন আমি গুন্ডাদেরকে কন্ট্রোল করি। আজকে কিন্তু গুন্ডারা ওনাকে কন্ট্রোল করে। গুন্ডারা আজকে জনপ্রতিনিধি হচ্ছে আর গুন্ডারা ওনাকে কন্ট্রোল করছে। সুতরাং যে পুলিশ শুধু সিন্ডিকেট আর তোলাবাজি করতে ব্যস্ত, যে পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চায় না বা তাদেরকে করতে দেওয়া হয় না, হাত পা বেঁধে রাখা হয়, তাদেরকে একটা সার্টেন কমিউনিটির হলে তাদেরকে ছুট দিয়ে দেওয়া হচ্ছে যত অসামাজিক কাজ তারা করবে। আজকে তৃণমূলের ক্যাডার হলে ছুট দিয়ে দেওয়া হচ্ছে যত অসামাজিক কাজ তারা করবে। তাহলে সেখানে তো এই বিষয়টি আজকে বিয়ের জন্য হোক কি খাগড়াগড়ের জন্য হোক, এবং যেখানে বর্ধমানের যে এসপি তিনি টিএমসির মঞ্চে বসে প্রোগ্রাম করছেন, প্রচার করছেন। আজকে আমাদের যাকে ইডি ধরলো, মনোরঞ্জন উদ্ভুতের যে মনোরঞ্জন মণ্ডল, তিনি আমাদের আসানসোল লোকসভায় বারাবণী বিধানসভায় থানাতে বসে সেখানকার তৃণমূলের নেতাকে কেক খাওয়াচ্ছেন জন্মদিনে। ভাবা যায়? কেউ কেউ আমরা দেখছি তৃণমূলের মঞ্চে গান গাইছে। তো আপনি কি করে মনে করেন যে ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে? পুলিশকে যদি পুলিশের কাজ করতে না দেওয়া হয়, সেখানে যদি কমপ্লিট পলিটিকালাইজেশন হয়ে যায়, সেখানে তো দেশ পশ্চিমবঙ্গের এই অবস্থাই হবে, যা হয়েছে। সেই জন্য বিজেপি সরকার আসাটা অত্যন্ত দরকার। তুমি বিজেপি করো আর তুমি টিএমসি করো আর সিপিএম করো আর কংগ্রেস করো, কি তুমি হিন্দু হও আর মুসলিম হও আর তুমি জৈন হও আর শিখ হও, যে হও, তুমি যদি অ্যান্টি সোশ্যাল কাজ করো, তুমি যদি দেশের আইন ভাঙো, তোমার শাস্তি হবে। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ। কিন্তু স্যারলি আমাদের মুখ্যমন্ত্রী সেই অ্যাপ্রোচ হয় না। দাদা